Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্য মমতা, আনটোল্ড স্টোরি অফ মমতা। 37 নম্বর এপিসোডের বক্তা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। সমস্ত মুহূর্তগুলোকেই রাজনীতির মাধ্যমেই তিনি দেখেছিলেন, যেগুলো প্রকৃতপক্ষে মানুষের উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে সব ক্ষেত্রেই তার চোখ সবসময় খোলা ছিল। একটা ঘটনা যেটা আমাদের ভালো করে মনে আছে, এই যে বাচ্চা ছেলেদের জুতো দেওয়ার ব্যাপারটা, উনি সেদিনকে আসানসোলে গিয়েছিলেন একটা এমনি প্রশাসনিক সভা করতে। প্রশাসনিক সভা করে বর্ধমান ফিরছিলেন, ফেরার পথে বুদবুদের কাছে একটা প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা দেখলেন যে প্রচণ্ড গরমে রাস্তা, পিচের রাস্তা তেতে গেছে। সেই রাস্তার ওপর দিয়ে জেনারেলি হেঁটে গেলে পায়ে ফোসকা পড়বে, তো ছেলে মেয়েগুলো একটা পা লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলো যাতে ফোসকা কম পড়ে, তা সত্ত্বেও ফোসকা পড়েছে। সেটা দেখে তিনি সঙ্গে সঙ্গেই তার মনের মধ্যে সেই কথাটাই উঠে এসেছে যে বাচ্চারা জুতো না পরে স্কুলে গেলে কী হচ্ছে। এবং ওইখান থেকেই তিনি পার্থ চ্যাটার্জিকে বলেন যে কালকে থেকে প্রাইমারি স্কুলে বাচ্চাদের জুতো দেওয়ার ব্যবস্থা করতো। এই যে চিন্তা সবসময় প্রত্যেকটা মুহূর্তে, সেইটাই তাকে সব কিছুর থেকে আলাদা করে দিয়েছে। এটা আমরা সঙ্গে সঙ্গেই জেনেছিলাম, তার কারণ বর্ধমানে যে এটা ছিল, প্রোগ্রামটা ছিল, সেখানে এসে তিনি সঙ্গে সঙ্গেই বলেছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম। এবং এটাও দেখেছিলাম যে পরের দিন থেকেই সেটা কার্যকরী হয়ে গেছে। এরকম তো যতগুলো সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এই সবুজ সাথী ব্যাপারটা, এটার সঙ্গেও আমরা একটু যুক্ত ছিলাম অন্যভাবে। যুক্ত ছিলাম বলতে আমি তো স্কুল এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম। তা আমরা সুন্দরবনে ভিজিট করতে গিয়েছিলাম। তো সুন্দরবনে অনেকগুলো ভালো ভালো হাই স্কুল আছে, 2800 3000 করে স্টুডেন্ট, বেশিরভাগ কো এডুকেশন স্কুল। তা সুন্দরবনে কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই, শুধুমাত্র ওই ভটভটি যে গাড়ি রিক্সাগুলো চলে ওই ছাড়া যাতায়াতের কোনো রাস্তা নেই। তা একটা স্কুলে 7-8 কিলোমিটার দূর থেকেও ছেলেমেয়েরা আসতো, সে ঝড় হোক জল হোক, তারা সাইকেলে অথবা হেঁটে যাতায়াত করতো। বেশিরভাগ ক্ষেত্রে হেঁটে, সাইকেল কেনার সামর্থ্য তাদের ছিল না। আমরা আমাদের এডুকেশন কমিটির থেকে একটা অ্যাডভাইস করেছিলাম যে অন্ততপক্ষে সুন্দরবন এলাকার ছেলে মেয়েদের সাইকেল দেওয়া হোক। গোটা রাজ্যের জন্য করিনি। তা আমাদের স্কুল এডুকেশন কমিটির এই অ্যাডভাইসটাকে মুখ্যমন্ত্রী দেখেছিলেন, দেখে তিনি নিজেই বুঝেছিলেন যে এটা বাস্তব। এবং সেক্ষেত্রে তিনি প্রথমেই সুন্দরবন এলাকায় করেছেন এবং পরে সেটা গোটা রাজ্যে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়েদের সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন। আর প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে তিনি বাস্তবের মাটিতে পা রেখে করেছেন এবং যেগুলো মানুষের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। এরকম তো সবই, এগুলো তো আর বলে শেষ করা যাবে না। যে কোনো প্রকল্প তিনি ঘোষণা করেছেন তার মধ্যে একটা গুরুতর সিদ্ধান্ত, এই যে স্বাস্থ্যসাথী কার্ড, মূলত করোনাকে সামনে রেখে তিনি আরও বেশি করে এটা জোর দিয়েছিলেন। কারণ করোনার সময় তো প্রথম দিকটায় কেউই প্রস্তুত ছিল না, করোনা কী রোগ সেটাই মানুষ জানতো না, পৃথিবীর মানুষই জানতো না। পরে ভারতবর্ষের মানুষ জেনেছে, জেনেও তার সমাধান খুঁজতে গিয়ে অনেক কিছুই খুঁজে পায়নি। তো সেই সময়েও তিনি দেখেছিলেন যে প্রকৃতপক্ষে এত পেশেন্ট করোনার হচ্ছে যে শুধুমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা করে, আর একটা অসুবিধা কি, এই পেশেন্টটা জেনারেল বেডে রাখা যায় না, আর একটা আলাদা একটা ইউনিট করে করতে হয়, তা তত পেশেন্ট রাখা যাচ্ছে না। তা বেশিরভাগ বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে, কিন্তু সেই চিকিৎসা করতে গিয়ে মানুষের সর্বশান্ত হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, যেভাবে চিকিৎসার বিল হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে তিনি স্বাস্থ্যসাথী কার্ড করলেন এবং সেই স্বাস্থ্যসাথী কার্ড আজকে একটা যুগান্তকারী পদক্ষেপ। যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা যেমন এখানে এই যে বসে থাকছি, অনেক মানুষ আসছে যাদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজন, যে প্রয়োজনগুলো আগে আমরা
সেভাবে মেটাতে পারতাম না। কিন্তু আমার স্বাস্থ্যসাথী কার্ড থাকার ফলে একটা পেশেন্ট হয়তো খুব গরিব, একটা দিনমজুর, সেও এসে যখন আমাদের বলছে, আমরা যখন খবর নিচ্ছি অন্য জায়গায় পাঠাচ্ছি চিকিৎসার জন্য, দেখা যাচ্ছে যে তারা তো অপারেশনের প্রয়োজন আছে, 2-2.5 লক্ষ টাকার প্রয়োজন। তো সেটা স্বাস্থ্যসাথী কার্ড থাকার ফলে সহজে করে দেওয়া যাচ্ছে। আগে আমাদের কাছে এসে বললেও আমরা তার কোনো সুরাহা করতে পারতাম না। এই যে চিন্তাগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আর একটা জিনিস আমরা দেখেছি যে চিন্তাটা সার্বিক। এর আগে 34 বছর পশ্চিমবাংলায় বামফ্রন্ট শাসন ছিল। তা আমরা পৌরসভা ভিত্তিক একটা ঘটনা বলি, পৌরসভার আগে যা উন্নয়ন বা চিন্তা সবটাই কর্পোরেশন ভিত্তিক হতো। ছোটো ছোটো পৌরসভার ক্ষেত্রে কোনো চিন্তা হতো না। এবং আমরাও আগে দেখেছি যে পৌরসভার ডেভেলপমেন্টের ক্ষেত্রে মূলত কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো ছাড়া পশ্চিমবাংলা বামফ্রন্ট সরকারের কিন্তু পৌরসভার উন্নয়নের জন্য আলাদা কোনো প্রকল্প ছিল না। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তিনি বললেন যে না, উন্নয়ন শুধু কর্পোরেশনে করলেই হবে না, সারা বাংলার পৌরসভার উন্নয়ন করতে হবে। আর আরবান বডিগুলো যদি উন্নত না হয় তাতে মূলত চিকিৎসার ব্যাপারটা ভীষণভাবে পিছিয়ে যাবে। কারণ যত নুইসেন্স ক্রিয়েট হয়, যত আবর্জনা হয়, তার বেশিরভাগটাই আরবান বডির থেকেই হয়। তো সেই জন্য তিনি বললেন যে যা উন্নয়ন হবে তার সবটাই পশ্চিমবাংলায় ছোটো বড়ো যত পৌরসভা আছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এবং যার ফলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বেশিরভাগ পৌরসভা আগে যেভাবে একটা খারাপ অবস্থা ছিল তার থেকে অবস্থাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। মানে দৃষ্টিভঙ্গিটাই সার্বিক, মানে সমস্ত ক্ষেত্রে উন্নয়ন হোক এই চিন্তা নিয়েই তিনি কাজ করেন। এই যে প্রশাসনিক সভাগুলো করছেন, প্রশাসনিক সভাগুলো করার আগে কিন্তু তিনি টোটাল যে জেলায় যাচ্ছে সেই জেলার চিত্রটা দেখে নিচ্ছেন, দেখে নিয়ে কোথায় ঘাটতি আছে সেটা বুঝে নিচ্ছেন। বুঝে নেওয়ার পর প্রশাসনিক সবাইকে সেই প্রশ্নগুলি সামনে এনে যাতে সেগুলো সমাধান করা যায় সেই চেষ্টাই করেন। এটা মানে মমতা ব্যানার্জি ছাড়া আর কারোর পক্ষেই সম্ভব নয়। এর আগে তো আমরা দেখিনি পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রী জেলায় জেলায় ঘুরে প্রশাসনিক সভা করে মানুষের কাছ থেকে তাদের বক্তব্য শুনে সেখানকার উন্নয়নের কথা ভাবছে। মাননীয় মুখ্যমন্ত্রী বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা ছিল যে 34 বছরের সিপিএমের শাসনে এত রাজনৈতিকীকরণ হয়েছিল যে কোনো মানুষের যদি কোনো একটা অ্যাপ্লিকেশনে কোনো কারো সইয়ের দরকার হতো, সেখানে লোকাল কমিটির চিঠি ছাড়া করা হতো না। তারপরে বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম মানুষের উপর, এমন একটা পরিবেশ হয়েছিল যে মানুষের কথা বলার অধিকারটাই নষ্ট হয়ে গেছিলো। এখন যখন সিপিএম বলে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা নেই, পশ্চিমবাংলায় হয়েছে, আমরা শুনেই অবাক হয়ে যাই, কারণ আমরা তো ভুক্তভোগী। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সেইটার বিরোধিতা করার জন্যে কংগ্রেসের যে বিভাজন সেটা তো আমরা দেখেছি কাছ থেকে, আমরা যদিও পরে তৃণমূলে গিয়েছি, কিন্তু বিভাজনের মূল কারণ সেইটা। এখন যেমন এই যে বিজেপির নেতারা আসছে ফাঁকা বুলি দিয়ে চলে যাচ্ছে কেন্দ্র থেকে এসে, কেন্দ্রের কংগ্রেস তখন যারা ছিল তারা সেই কাজটা করেনি। তারা রাজ্যের যে নির্বাচিত সরকার তাদের ক্ষেত্রে সেভাবে হস্তক্ষেপ করেনি, অফিসিয়ালি যেটা করা সেটা করেছে। তার ফলে কি হতো যে বেশিরভাগ ক্ষেত্রে কংগ্রেস কর্মীরা মার খেত, জমি লুটপাট হতো, বাড়িতে মেয়েদের অত্যাচার হতো, কিন্তু তার কোনো সুরাহা হতো না। তখন আমরা দেখেছি যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে নিজে একটা মহিলা হয়ে একবারে সমস্ত কিছু ত্যাগ করে নিজের দায় নিয়ে গোটা পশ্চিমবাংলা চষে বেরিয়েছিলেন, যাতে মানে সিপিএম বিরোধী মানুষগুলোকে একজোট করা যায়, যেটা হয়তো তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। সে সময় দেখেছি যে ওই শুধু মুড়ি খেয়ে ঘন্টার পর ঘন্টা গাড়িতে যাচ্ছেন এক জায়গা থেকে এক জায়গায়। কাটোয়ায় একটা সভা করতে এলেন, তার আগে 4টে সভা করেছেন হুগলিতে, সেখান থেকে কাটোয়া এসে। এই যে পরিশ্রম, এই যে চিন্তা, এই যে রিস্ক নেওয়ার ক্ষমতা, এইটাই মমতা ব্যানার্জিকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিণত করেছে। আমি যে সময়টার ঘটনা বলছি সেই সময় মমতা ব্যানার্জি কিন্তু কেন্দ্রের যুব দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন, ক্রীড়া এবং যুব দপ্তরে। তা কাটোয়ায় যখন উনি আসলেন তখন কাটোয়ায় মিটিংয়ের টাইমটা ছিল 3টের সময়, এসে পৌঁছালেন 6টায়, কারণ বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এসে আর প্রচুর লোক। তো সেই দিনকেই কাটোয়ার একটা সবচেয়ে বড় টুর্নামেন্ট, হরিশ্চন্দ্র সিট বলে, সেই টুর্নামেন্টে ফাইনাল খেলা। আমরা বলিও নি। তা আমি দেখলাম যে ওরাও বারবার, টুর্নামেন্ট কমিটিও বারবার বলছে যে উনি যখন এসছেন আমাদের এখানে আসার জন্যে।
তো সে উনিও যাবেন না, আমরাও ছাড়বো না, কিন্তু লাস্ট অফ অল গেলেন। এই যে মানে সময় নষ্ট করে যাওয়া এ করা, মানে কর্মীদের কথাটাকে তিনি কোনোদিনই ফিরে দেননি এবং সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভেবেছেন। অনেকবার না বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত গেছেন। এই যে তার মানসিকতা, এটাই আমরা দেখেছি কাছ থেকে। অন্য কিছু বিষয়ে পরামর্শ বলতে উনি তো সবসময় যেটা বলেন যে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, এবং রাজনীতি বলতে শুধু মিটিং মিছিল নয়, মানুষের সঙ্গে একবার মানে নিবিড় যোগাযোগ রেখে চলতে হবে। তো সেটাই আমরা, তার যে নির্দেশ সেটাই আমরা মেনে চলি। কলেজ লাইফ থেকেই তিনি যে লড়াই, যে সংঘর্ষ করে এতদূর এগিয়েছেন, এটা তো অবাক কাণ্ড। মানে প্রকৃতপক্ষে মানে চিন্তাই করা যায় না যে এতদূর এগোনো যায়। এবং তিনি একজন মহিলা, এবং আমি দেখি যে আমাদের এটা জানাই, 96 সালে আমি বিধায়ক হয়েছি, 98 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। তা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিল, বিধায়কদেরকেও বলেছিল, তৃণমূল কংগ্রেসে যারা বলেছিল, মানে এটা জোর জবরদস্তি না, যারা মনে করবেন তারা আসবেন। অনেকেই মনে করেছিল, কিন্তু যেহেতু পুরনো দল কংগ্রেস, কংগ্রেসের প্রতি অনেকেরই একটা দুর্বলতা ছিল আদর্শের প্রশ্নে, তো সেক্ষেত্রে 5 জন এমএলএ যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, এবং তার মধ্যে একজনকেই তিনি পরে মানে একটা বাই ইলেকশনে নির্বাচিত করে আনতে পেরেছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, সেটা হলো শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু সেই সময় এমএলএরা যারা জয়েন করেনি তাদের সঙ্গেও উনি সবসময় নিবিড় যোগাযোগ রাখতেন। এই যে আমাদের একটা ঘটনা ঘটেছিল মঙ্গলকোটে প্র্যাকটিক্যালি সিপিএমের অত্যাচারে একটা গ্রাম, সেই গ্রামে মানে পঞ্চায়েত সমিতির যে সভাপতি সিপিএমের, সে মার্ডার হয়েছিল। তা সেইটাকে কেন্দ্র করে মঙ্গলকোটের একটা পার্টে সিপিএম করে কোনো মানুষকেই ঢুকতে দেয়নি, এমনকি সংবাদ মাধ্যম। এখন সংবাদ মাধ্যমের জন্য ওরা অনেক বড় বড় কথা বলে। তা তারপরে আর লোকে ভয়ে কথা বলতো না, কেউ যেতেও না। তা আমরা প্রথম দিন যেদিন গেলাম, সেদিন সুব্রত মুখার্জি আমাদের নেতৃত্বে নিয়ে গেছিলেন। সুব্রত মুখার্জি তখনও কংগ্রেস, তার 7 দিন পরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। তারপরেও আমাদের আর একটা টিম কংগ্রেসের থেকেই, মানস ভূঁইয়ার নেতৃত্বে আমরা গেলাম সেই গ্রামে। তা যাওয়ার সময় তো সেই যেটা হয়ে থাকে, পুলিশ সঙ্গে গেল, দিয়ে যখন গ্রামে ঢুকবো, 2টো গরুর গাড়ি আড়াআড়ি লাগিয়ে দিয়েছে, পুলিশ পালিয়ে গেল। আমরা তো আমাদের ঢুকলাম, আমরা সবাই আক্রান্ত হলাম, মার খেলাম। তার সন্ধ্যাবেলাতেই আমরা কংগ্রেসের এমএলএ, তা সত্ত্বেও মমতা ব্যানার্জি সরাসরি আমাদের ফোন করে খবর নিয়েছেন কেমন আছে না আছে, এবং সঙ্গেই ঘটনার তীব্র নিন্দা করেছেন। পরের দিন একটা ঘটনা, যেটা প্রণব মুখার্জি সবসময় কাজের মানুষ ছিলেন, কোনো সময় কাজ বন্ধ রেখে কিছু হোক চাননি। তো একটা ঘটনার ক্ষেত্রেই তিনি সারা রাজ্যে বন্ধ রেখেছিলেন প্রণব মুখার্জি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে। সেক্ষেত্রেও মমতা ব্যানার্জির পরামর্শ ছিল, সেই জন্যেই তিনি সবসময় সিপিএম বিরোধী মানুষের পাশে ছিলেন। এটা আমরা কাছ থেকে দেখেছি। আনুগত্য শ্রদ্ধা তো বেড়েছে ওই একটা কারণেই। আমরা যখন দেখেছি যে প্রথম যে ঘটনাটা নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, সে ব্যাপারে তো আমরা 100% একমত, যে পশ্চিমবাংলায় সিপিএমের যে জুলুম অত্যাচার, সেটা বন্ধ করার ক্ষেত্রে তখনকার কংগ্রেস নেতৃত্ব সফল হয়নি, কোনো সেভাবে গুরুত্ব দিয়ে কিছু করতে পারেনি, গুরুত্ব দিলেও কিছু করতে পারেনি। সেই জায়গায় মমতা ব্যানার্জি প্রায় একক প্রচেষ্টায় সিপিএমের সেই অত্যাচারকে রুখে দিয়েছে, এবং তার পরবর্তী দিনগুলোতে তিনি আন্দোলনের মাধ্যমেই এগিয়ে এসছেন। এবং তার সঙ্গে যেটা করতে পেরেছেন, যেটা মানুষের অনুকরণীয়, যে তার জীবনযাত্রার মানটাকে কিন্তু তিনি একেবারেই পরিবর্তন করেননি। তিনি যেখানে ছিলেন, যে অবস্থায় ছিলেন, যেভাবে ছিলেন, সেইভাবেই তিনি এখন মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি একটা ছোট্ট 4 চাকা গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘোরেন, বিভিন্ন জায়গায় যান, সেইভাবে কোনো প্রোটেকশন থাকে না। এবং তিনি বারেবারেই সবাইকে সে সম্পর্কে সচেতন করেন যে নিজেদের জীবনযাত্রাটাকে সেই জায়গায় রাখতে। তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার আগে তিনি যখন কংগ্রেস করেছেন, পরে তৃণমূলও করেছেন, তখনও তার যেরকম জীবনযাত্রা ছিল, এখন অনেক সুযোগ ছিল তার থেকে অনেক ভালোভাবে থাকার, কিন্তু তিনি সে রাস্তায় হাঁটেননি, যার জন্যে তার বিরুদ্ধে হাজার কথা বললেও বাংলার মানুষ বিশ্বাস করেন। ব্যক্তিগতভাবে তো উনি সবাইকেই সমানভাবে ভালোবাসেন। আমরা তো অভিষেককেও দেখেছি, ওনার পিসি হওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জিকে দিদিই বলেন, আমাদের থেকে ছোটো হওয়া সত্ত্বেও আমরাও দিদি বলেই ভাবি।
এবং প্রকৃতপক্ষে আমরা তো তৃণমূল কংগ্রেসে খুব বেশি দিন আসেনি, কিন্তু আমাদের প্রতি তার সেই শ্রদ্ধা স্নেহ ছিল বলেই দলে আমরা এত দূর আগাতে পেরেছি। অতএব সেটা নিয়ে তো আর কোনো প্রশ্নই নেই, মানে তর্কাতীতভাবে তিনি আমাদের সমর্থন দিয়েছেন। আমার কাছে মমতা ব্যানার্জির সব বইই ভালো লেগেছে এবং প্রকৃতপক্ষেই বইগুলো লেখার পিছনে একটা উদ্দেশ্য আছে, মানে যেটা যে একটা লিখে ফেলা তা নয়, তার গোটা বইটা পড়লে তার একটা অর্থ খুঁজে পাওয়া যায়। আমার চোখে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো বললাম যে একটা বলতে গেলে সন্ন্যাসিনী, যিনি সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র রাজ্যে মানুষের ভালো কী করে হবে সেই চিন্তা করেন। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।